ডক্টর দীনবন্ধু বিশ্বাস আমাদের সামনে। আজকের যে সভার সভাপতি, তাকে আমি আনত প্রণাম জানাই। আমার বাংলা সংস্কৃতি সঙ্গে সঙ্গে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যাদের আমরা কালিক বলি বটে, কিন্তু প্রচুর শিখি, তাদের প্রতি প্রণাম। বন্ধুসুলভ ভাই তারা আছেন, মাতৃশক্তি স্বরূপা নারীরা আছেন যারা আমাদের চালিকা শক্তি। আর আমি সব থেকে যাদের কাছে প্রতিদিন শিখি, আমার ছাত্ররা, ওরা কিন্তু 12টা থেকে বসে আছে, এখনো বসে আছে। আমার আসলে এই যে পিপিটি, মানে যেটা দেখে দেখে পাঠ করা যায়, পিপিটির সুবিধা আছে, সেইটা আমি ছাত্রদের জন্যই করে এসেছিলাম। আমি জানি না আলোচনা শেষে গিয়ে আপনারা যারা আমাকে কোয়েশ্চেন করবেন, আমার তো সেই ভাগ্যতা নেই। কোয়েশ্চেন করার তো অবসর থাকবে, আমি না জানলে একেবারে হাত তুলে দেবো। আমি তো ওই আমি ধন্য, আমি কৃতার্থ। এই পাক্ষিক যে পক্ষকাল, তার জন্য কিছু বই পুস্তক করে নিয়েছিলাম। তার মধ্যে আমি কতগুলো নাম লিখেছি। ঋণ শিকার বলে, শ্যামাপ্রসাদের ডায়েরি, মৃত্যু প্রসঙ্গ, সরসজ্জায় ভারতকেশরী, ডক্টর জে বি পাল এবং সোনালী মুখার্জির শ্যামাপ্রসাদ বঙ্গবিভাগ, আর ওই সব দেখছেন আর কি আছে। আমি এবারটি যেখানে নিয়ে যাব, মানে আমি আমার মতো করে যেভাবে বুঝেছি, যেভাবে বিষয়টাকে বুঝি, আমি যেভাবে পড়ি এবং পড়াই, আমার কোনো কালেই কোনো পড়াটাকে ঠিক, আমি শ্রদ্ধা রেখেই বলছি অধ্যাপক বিপ্লবকে, যে ঠিক তারা বলছেন, কিন্তু তাদের বলার সঙ্গে আমার পড়ার ভাবনাটা আমি চিরকাল মিলিয়ে দিয়েছি। তা এই যে বিষয়ের প্রারম্ভে কিছু বলার, সেইখানে আমি শুধু বলে নিই, বিশেষ করে ছাত্রদের, বাবা তোমরা কি ভাবতে পারো যদি আজকে তোমরা এই ভারতবর্ষে না হয়ে ঠিক ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলোয় তুমি বসবাস করতে, তুমি পাকিস্তানে যদি থাকতে, তুমি পূর্ববঙ্গে যদি থাকতে, তুমি শ্রীলঙ্কায় যদি থাকতে, তুমি নেপালে যদি থাকতে, তাহলে যে সামাজিক এবং রাজনৈতিক বাতাবরণ এবং স্বাধীনতা রয়েছে, আমরা কি পেতাম? ইরানের খামেনি সরকারের পতনের জন্য যুব সমাজ গড়ে উঠলো, বাংলাদেশ অনেক আগে হয়ে গেছে, শ্রীলঙ্কাতেও তাই। আর যে মানুষটার জন্য আমরা স্বাধীনভাবে এটা করতে, সেটা অবশ্যই আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অনেক বিতর্ক আছে যে সে সময় তো 58 জন, তার মধ্যে 21 জন এবং 31 জন যারা বিরোধী ভোট দিয়েছিলেন, কেন একা শ্যামাপ্রসাদ? আচ্ছা, আমাদের সংবিধানের প্রণেতাকে কাকে আমাদের বলা হচ্ছে একজন, কেন? সেখানে একজন ছিলেন, একজন থাকে, একজনকে ব্যাটনটা ধরতে হয়, একজনকে ব্যাটন ধরতে হয়। আমি যদি আমার এই বাংলার বর্তমান প্রেক্ষাপটের কথা ভাবি, একজনই তো ছিলেন দিদি, যিনি 294টায় একজন, তাকে দেখেই তো বাংলা। এখন কেউ যদি বলেন কেন আর বিধায়কটা ছিল না, ছিল, মতাদর্শে ছিল না। আজ যে মানুষটার কথা আমরা শুনিনি, যেটা অনেকে বলছে ঋতমূল, ঋতব্রতর কথা কোথায় শুনতাম, এখন দেখতে ঋতমূল মানে তৃণমূলটা কনভার্ট হয়ে যাচ্ছে। আমি প্রাসঙ্গিক ভাবে এই কথাটি বললাম যে ওই জায়গাটার উত্তর দিতে, যে কোনো অবস্থাতেই যেন আমরা কোনো ব্যক্তিকে এইভাবে না করি। এইবার আমি আমার চেতনায় চলে যাই, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে দূরদর্শিতা ছিল, সেইটা জায়গায় আসি। আমি যে বলবো, মানে আমার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে কৃতি ছাত্র, শিক্ষাবিদ এবং মানবিকতা, খুব তাড়াতাড়ি চলে যাব, ভূমিকাটাই দায়িত্ব হচ্ছে যে এই মানুষটার দূরদর্শিতা হচ্ছে এই, মানে আমার বাবার বাবার বাবা, তিনি না আম গাছ লাগিয়ে গিয়েছিলেন, তার ফলটা আমি খাচ্ছি। যে মানুষগুলো বর্তমান থেকে পরের প্রজন্মের জন্য ভাবে, তারাই এই মানুষগুলো হন। তিনি বুঝেছিলেন, আজকে আমরা ডিপ স্টেটের কথা বলি, আমরা যে জিও পলিটিক্সের কথা বলি, জিও পলিটিক্স, কারণ একটি দেশ প্রোগ্রেস হতে গেলে বাইরের যে শক্তিশালী দেশ কিভাবে আমাদেরকে পেছনে টেনে নামায়, আমরা ডিপ স্টেটের কথা ভাবি। আচ্ছা, এটা কি আগে ছিল না? একবার ভাবুন তো, মহাভারতের কথা বলি আপনাদের, 1 মিনিট লাগবে। মহাভারতের গান্ধার অঞ্চল থেকে, গান্ধার রাজ, সেখান থেকে আসলেন শকুনি।
হস্তিনাপুরে। হস্তিনাপুরের যে সিস্টেমটা টোটাল শেষ হয়ে গিয়েছিল, কারণ হস্তিনাপুরের জাতীয়তা বোধ তার মধ্যে ছিল না। শ্যামাপ্রসাদ বুঝতে পেরেছিলেন এক নেশন এক দেশ, যদি এইটার মধ্য দিয়ে না যায়, আমাদের মধ্যে কেউ বা কারা যদি আমারই দেশের বিপক্ষে থেকে যায়, ওই সুযোগটা নিয়ে বাইরের উন্নত দেশগুলো ওই ঘুল পোকার মতো ঢুকবে, যেভাবে পার্শ্ববর্তী দেশগুলোকে তাই হয়েছে। একজন নির্বাচিত সরকারকে পতন ঘটিয়ে দেয়, ডিপ স্টেট কাজ করেছে সেটা। শ্যামাপ্রসাদ এইটাই চেয়েছিলেন, এক দেশ এক নেশন এক বিধান। আমরা সংস্কারে, চিন্তা চেতনায়, জাতিতে যাই হোক না কেন, সবার প্রথম ইন্ডিয়া। তারেক রহমানের কথা মনে পড়ে যেতে পারে, সবার আগে বাংলাদেশ। সে ঘুরিয়ে যাই বলেন না কেন, উই আর ইন্ডিয়া। এইটা পরবর্তী ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এই ছিল তার সাধনা। এই মানুষটাকে আমি একটুখানি যাই, আমি অবাক হচ্ছি, পড়ছি আর অবাক হচ্ছি। আগে এতটা পড়িনি, তারপর মনে হলো যে একটু একটু পড়াশোনা করি, কিন্তু আমার এই আমি প্রচুর পড়ে ফেলেছি, এটা তো নয়। বিস্ময় মেধার অধিকারী। আমি স্টুডেন্টদের বলবো, এমনি এমনি মানুষগুলো এমন হয় না। কোনো মানুষকে তো আমরা শ্রদ্ধা করবো রে বাবা, কিসের জন্য শ্রদ্ধা করি? সে আমার থেকে জ্ঞানী, সেই জন্য শ্রদ্ধা করি। সে আমার থেকে ধনী, তার জন্য শ্রদ্ধা করি না। সে আমার থেকে জ্ঞানী। উনি দেখেন কি করেছেন, তার ডাকনাম বেনি ছিল। 1919 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ, বিএ, এমএ সব পরীক্ষায় প্রথম স্থান। উনি কি করলেন, উনি বঙ্কিম পদক পেলেন, স্বর্ণ পদক পেলেন। আমি চলে আসি দ্রুত। শ্যামাপ্রসাদ ইংরেজিতে এমএ করতে পারতেন, তিনি বাংলায় এমএ করলেন, কারণ তার পিতা চেয়েছিলেন। এই বঙ্গ সংস্কৃতির প্রতি তার যে দুর্বলতা এবং লালিত্য, এটা যদি আঞ্চলিকতার দোষে দুষ্ট হয়, দুষ্ট, কিন্তু উনি বাংলায় এমএ করলেন, সেখানেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন। আর কি করলেন, 1924 সালে বিএলএ পাস করলেন, এবার বিশ্ববিদ্যালয় সেবারও প্রথম হলেন। সেই বছর তিনি কলকাতা হাইকোর্টে একজন অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত করলেন। 1934-এর 20 জুলাই সিন্ডিকেটের সর্বসম্মতিক্রমে শ্যামাপ্রসাদকে উপাচার্য রূপে নির্বাচন করা হল। তিনি হলেন পৃথিবীর কনিষ্ঠতম উপাচার্য। পৃথিবীর, এটা কিন্তু আমার দেশের নয়, পৃথিবীর সর্বকনিষ্ঠ তিনি হলেন। এবং তখন তার বয়স ছিল মাত্র 33 বছর 1 মাস 2 দিন। মানে যারা আমরা স্টুডেন্ট রয়েছে তাদের কথা বলছি, যে কেন এই মানুষটির শ্রদ্ধেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য লর্ড ব্রেবন শ্যামাপ্রসাদের সাম্মানিক ডক্টরেট উপাধির ভূষিত করলেন। এবং একটা মুশকিল হয় কি জানেন তো, যখন তাদের পিতা খুব বড় মাপের থাকেন, আমরা সাধারণভাবেই ধরে নিই ওটা ওই বাবার ব্যাপার থেকে এসছে বলে পরপর হলো, কিন্তু প্রত্যেকে তাদের সেই সময়ের যে বিশ্লেষণ, সেখানে কিন্তু বারবার বলেছেন যে শ্যামাপ্রসাদ আপন গরিমাতেই তিনি উজ্জ্বল। এখানেও তাই বলছেন। এই যে ইনি বললেন, শ্যামাপ্রসাদকে এই সম্মানপ্রদ উপাধি দ্বারা ভূষিত করা হলো কারণ তিনি এক মহান পিতার এক মহান পুত্র। তিনি স্বপ্রতিষ্ঠিত এই সম্মানের প্রতিকণা তার নিজের দ্বারা অর্জিত। আমার কৌশিকীর কথা মনে পড়ে, যিনি গায়িকা। সে বলে যে আমার বাবার নামে আমি পরিচিত হলাম। কি অসাধারণ গায়িকা। আমার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ে, কারণ সে বলে আমি লেফটে এত ভালো, রাইট খেলতে পারি না। উনি একটা বলেছিলেন যে আসলে ওই দিকটা আমি অনেক ভালো অনেকের থেকে, কিন্তু আমার এই দিকটা এত ভালো যে ওই দিকটা আমার দুর্বল হয়ে পড়ে। এটা শ্যামাপ্রসাদ। এবার আমি চলে আসি সামাজিক কর্মজীবন। ছাত্র হিসাবে তার ব্যাপারটা তো দেখলাম, আমি ছাত্রদের জন্য বলছি। এইরকম মেধা সে যখন নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়ার বাইরে গিয়ে ভাবে, তার ফলটা আমরা পরবর্তী প্রজন্মরা পাই। তাই করলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে। প্রথম 1935 সাল 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। এই সময় শ্যামাপ্রসাদের মুখোপাধ্যায় একটা খুব বিতর্ক হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে তিনি গান সেখানে চেয়ে পাঠিয়েছিলেন। দুটো গান রবীন্দ্রনাথ দিয়েছিলেন, তার মধ্যে এই দ্বিতীয় গান, শুভ কর্ম পথে ধর্মের ভয় গান,
সবে দুর্বল সংশয় হোক অবসান শুভ কর্ম পথে। চিরকাল সমাজ পরিবর্তনের সমাজের সাথে এই বুদ্ধিজীবী মানুষগুলো জোট ছিল। পরিবর্তন এখন যেটা হলো, আমরা পন্থী হয়ে গেছি, তারা পন্থী ছিলেন না। নারী শিক্ষায় শ্যামাপ্রসাদ, যেটা আমি বলছিলাম মানবিক দিকগুলো আসছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহিলাদের প্রসারের গভীরতা তিনি ভাবলেন। এবং এখানে একটা বলি, আমার এত ভালো লাগছে এই স্মৃতিচারণটা করতে। বিহারীলাল মিত্র ট্রাস্টে 6,500 টাকা অনুদান দিলেন। এখন বোঝাই যায় সেটা প্রায় 10-12 লাখ টাকা তো হবে এই সময় দাঁড়িয়ে। এই বিহারীলাল আসলে কবি বিহারীলাল। সেই বিহারীলালের ছেলের মেয়ে, তার সঙ্গে কিন্তু বিয়ে হয়েছিল আমাদের শ্যামাপ্রসাদের। এবং খুবই দুঃখজনক ঘটনা। 11 বছর কি 13 বছর তার দাম্পত্য জীবন, তারপর তার স্ত্রী মারা যান এবং নিউমোনিয়ায় পড়েছেন, আপনারা জানেন। এবং তারপরে কি তার একটা এই লেখক সত্তা, সামাজিক সত্তা। আরেকটা বলি এই প্রসঙ্গে, এটা লেখা নেই, তিনি বঙ্গবাণী নামে একটি পত্রিকা চালাতেন। সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি প্রকাশ হয়েছিল, যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছিল শ্যামাপ্রসাদ ইংরেজদের হয়ে কথা বলে, ইংরেজদের একটি মানে এই শব্দটা আমি বলছি, মানে দালাল, এইরকম একটা বলা হতো। উনি সেটা ছাপলেন, ইংরেজদের কোপে পড়লেন। কারণ আমরা সবাই জানেন যে এই উপন্যাসটা ইংরেজদের পক্ষের কথা বলেনি, প্রচুর সমালোচনা হচ্ছে, কিন্তু তিনি ছেপেছেন। উচ্চশিক্ষায় নারীদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন সেদিনই তিনি। আজ আমরা দেখতে পাচ্ছি সেটা উত্তরোত্তর বাড়ছে। তিনিই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার জন্য বিশেষ গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্যক্রমের সূচনা করেছিলেন। আর কি করলেন? তিনি বুঝেছিলেন শুধুমাত্র কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়লেই হবে না। এই যে আজকে দেখছিলাম অনেক বিএড এর স্টুডেন্টরা, তারা কিন্তু আজকে আমাদের শ্যামাপ্রসাদের রচনা পাঠে অংশগ্রহণ করলেন। উনি বললেন, শিক্ষক যদি সঠিক হয়, ছাত্র সেরকম হবে। তাই ছাত্রদের প্রশিক্ষণের জন্য, যারা শিক্ষক হবেন তাদের প্রশিক্ষণের জন্য এই শিক্ষণ যে প্রতিষ্ঠান, সেটাকে তো প্রসারিত করলেন। শিক্ষার এই দূরদর্শিতা তার ছিল। বাংলা ভাষার মর্যাদার জন্য শ্যামাপ্রসাদ কি করলেন? আমরা জানি রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। আর উনি বলতেন মাতৃভাষা অমৃত। তাই তিনি সে অভিভাষণে বলেছিলেন, অন্য কোনো ভাষার ঊর্ধ্বে মাতৃভাষাকে স্থান দেওয়ার নাম যদি প্রাদেশিকতা হয়, তাহা হইলে অকুণ্ঠ চিত্তে বলিব, সেই প্রাদেশিকতা আমার মধ্যে আছে, এবং তাহা না থাকিলে আমরা সর্বহারা হইয়া যাইব। সে শুধু পলিটিক্যাল একটি ম্যান ছিলেন না, আবেগ অনুভূতিতে একটা প্রায়পূর্ণ মানুষ, মানব। ত্রিভাষার প্রয়োজনীয়তা চিন্তা চেতনা শ্যামাপ্রসাদ সেই সময় করেছিলেন। 3টি ভাষার কথা। প্রথম কি আঞ্চলিক রিজিওনাল ভাষা, যেটা আমাদের এনএপি 2020-তে করা হয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে। আমাদের হয়তো সেটা বাংলাতেও হবে, আরো বিস্তারিত হবে। দ্বিতীয় ভাষাটা, যা মূলত ভারতের সর্বত্র যোগাযোগের জন্য, কারণ তিনি বুঝেছিলেন আমার ভারতবর্ষ হচ্ছে উপমহাদেশ, এখানে অনেক জাত, অনেক মানুষের বাস, সব ভাষাকে আমার শ্রদ্ধা করতে হবে। প্রাদেশিক ভাষা, তাহলে আমার মাতৃভাষা, প্রাদেশিক ভাষা ও সব চেতনার মধ্যে না একটা ইন্টারন্যাশনালিটি ছিল, একটা আন্তর্জাতিকতা, জাতীয়তা এবং আন্তর্জাতিকতা। জাতীয় থেকে আন্তর্জাতিকতা কোথায়? ওই যে বললেন তৃতীয় আরেকটি ভাষা আন্তর্জাতিকতা। এবং সেই সময় তিনি একদম নাম করে ইংরেজি ভাষার কথাই বললেন, কারণ তার মনে হয়েছিল এই ভাষাটা অন্তত পৃথিবীর সব দেশে এই ভাষাটা দিয়ে একটু কাজ করা যায়। তাহলে আমার ছাত্ররা, আমার সন্তানরা শুধুই ভারতকে ভালোবাসবে তা তো নয়, তারা বাইরে যাবে। তিনিও ফেলো হয়ে বাইরে গিয়েছিলেন, তাদের সঙ্গে মিশবে। এই ছিল তার দূরদর্শিতা। ত্রিভাষা। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শ্যামাপ্রসাদ কি করেছিলেন? মাতৃভাষার মাধ্যমে ম্যাট্রিকুলেশন স্তরে পরীক্ষার ব্যবস্থা করলেন। সুসংবদ্ধ বাংলা বানান পদ্ধতি নির্ধারণ। আমরা যারা বাংলার অধ্যাপক বলে অন্তত দাবি করি, তারাও কি বিতর্কে পড়ি, কোন বানানটা ঠিক কোনটা ঠিক, চোখে দেখতে দেখতেই ভুল হয়ে যায়। এই সমস্যার কথা তিনিও বুঝেছিলেন।
তখন থেকেই চেষ্টা করছিলেন একটা মান্য বানান প্রচলন। প্রাচীন সভ্যতা সংস্কৃতি নিদর্শন সংরক্ষণ চর্চা গবেষণার জন্য আশুতোষ মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন। কারণ সংস্কৃতি ছাড়া একটা জাতি বাঁচে না। জাতের দাঁড়িয়ে থাকে শুধু চেহারায় নয়, তার আবেগ অনুভূতি কতগুলো শৃঙ্খলার মধ্যে, যে শৃঙ্খলা উন্নীত হয় কৃষ্টি কালচার সংস্কৃতিতে। শিক্ষার্থীর জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছিলেন। ছাত্রদের সামরিক প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতেন। ছাত্রীদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান, আগেও বলেছি, কৃষিবিদ্যা অধ্যয়নের ব্যবস্থা করেছিলেন। একজন মানুষ পারে, কারণ সে যখন উচ্চ পদে থাকে তার কথা আমরা শুনি, এবং সে ইচ্ছা করলে তার চেতনা যদি সঠিক হয়, সেই সঠিক চেতনা সব জায়গায় ছড়িয়ে যায়। জানি ভুল হলে সমালোচনাও তাকেই করতে হয়, কারণ কাজ যে করে ভুল তো তারই ঘটে, এ কথাও তো প্রচলিত। কিন্তু সেই মানুষগুলোই তো নমস্য হয়ে থেকে যায়, যাদের উচ্চ আসীনে আমরা পাঠাই। আবারও বলছি, কি অদ্ভুত একটা, আমি কন্ট্রার কথা বলছি, তার যোগ্যতা আছে, তবু তো সেই যোগ্যতার স্বীকৃতি আমরা দিই। এই ধরেন না কেন, আপনারাই তো সবাই মিলে, এই যে আমি যেটা বলছি, আমার থেকে অনেক ভালো অনেকেই বলতে পারতেন, কিন্তু আমাকে তো স্বীকৃতিটা দিয়েছেন আজকে, যার সুযোগটা আমার তো সেই ব্যবহারটা করতে হবে, যাতে অন্তত তুলনামূলক বেশি স্টুডেন্টদের, বেশি মানুষের পক্ষে যায়। বাংলা ভাষায় পিএইচডি গবেষণাপত্র দাখিলের অনুমতি প্রদান করেছিলেন। এটা ভেরি ইন্টারেস্টিং, বাংলা ভাষায়, কারণ তখন কিন্তু ইংরেজি, ফার্সি, উর্দু এইসবের ব্যাপার স্যাপার বেশি ছিল না। বলে কেন, যে বাংলায় ডক্টরেট হচ্ছে, বাংলায় লিখবে। কলেজে এসছি, কোর্স চালু করলেন। টিচার ট্রেনিং এর কথা আগেই বললাম। 1937 সালে MBA কোর্স 6 বছর থেকে কমিয়ে 5 বছরে আনলেন। আর কি করলেন, দ্য কাউন্সিল অফ বিজ্ঞান প্রযুক্তিতে সমাচরণ। এইটা মানে উনি তো পড়ছিলেন কলা বিভাগে, কিন্তু উনি বুঝেছিলেন যে বিজ্ঞান ছাড়া কোনো অবস্থাতেই আমাদের উন্নতি সাধন সম্ভব নয়, কিছুতেই নয়। বিজ্ঞান আমাদের মধ্যে অর্জিত যে কুসংস্কার, সেটা সরিয়ে দেয়। আমরা আবেগে যখন একটা তুরীয় মার্গে পৌঁছাই, পেছন থেকে বিজ্ঞান সত্যের আকশি দিয়ে টেনে ধরে। আবেগে সবকিছু হয় না। তাই উনি কি করলেন, দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, দ্য ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরির কথা স্থাপন করলেন। আমার এটা না খুব মনে হয়েছিল, সাধারণ নিউমোনিয়াতে মারা যায়, কে মারা যাচ্ছেন, আমার সব থেকে আপন, আমার সন্তানের মা, তার সন্তান ডিপথেরিয়ায় মারা গিয়েছিলেন। মানে এই যে স্মৃতিতে একটু একটু করে আসছে। সিরামিক রিসার্চ ইনস্টিটিউট আর প্রসার করেছিলেন। এরা আমি লিখে দিয়েছি, আর বলার কিছু নেই। ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরির বিকাশ। 1948 সাল 21 এপ্রিল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স সংস্থার উদ্বোধন। এইটা না, মানে না, আমি এটা বলবো না, বিতর্ক। এই যে নিউক্লিয়ার, আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন আব্দুল কালাম এপিজে, আরে শান্তির পাশাপাশি না একটি শক্তির দরকার হয়। আমেরিকার আপাত অনেক অনৈতিক আমরা মেনে নিই জিও পলিটিক্সে, তার কারণ তারা শক্তিধর দেশ। সে খামিনি সরকারের প্রতি যা করছে, হয়তো অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন, তুমি তো সেটা করে বসে আছো। তা তুমি পারমাণবিক বোম করছো, আমি কেন করবো না, কিন্তু আমি করতে দেবো না। আজ আমরা পারমাণবিক বোমার জায়গায় আছে বলেই কেউ হয়তো সাহস পাচ্ছে না। আমি বলছি এই যে তারপরে ভেটো টেটো সব আছে আর কি, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন আমাদের শক্তি গ্যাদার করতে হবে, না আমার সংস্কৃতিকেও সরাতে পারবো না। 1948 সালে 21 এপ্রিল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এসব হলো। এবার কতগুলো মানবিক গুণ দিয়ে আমি শেষ করব। যে একটা সম্পূর্ণ মানুষ, আমি যখন আমার মতো করে ভাবছিলাম যে শেষে কি একটা তাকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি, 1932 সালে 23শে জুলাই সিন্ডিকেট মিটিং এ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রস্তাব পেশ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে অধ্যাপক হিসাবে নিযুক্ত করবেন, মানে অতিথি অধ্যাপক। 1932 আমাদের কবিগুরু নোবেল প্রাইজ পেয়ে গেছেন, তারও 13তে বোধ হয়, একজন নোবেলিস্ট, ভাবতে পারেন।
গোটা পৃথিবীতে সব প্রায় অনেক দেশ, সব বলাটা ভুল হলো, তাকে ডাকছেন তার স্পিচ শোনার জন্য। সেখানে দাঁড়িয়ে প্রোটোকলের দোহাই দিয়ে ওই ক্যালকাটা ইউনিভার্সিটির সিন্ডিকেট একটা অংশ বলল, না না না, এর তো কোনো ডিগ্রি নেই, একে কেন আমরা অধ্যাপনার সুযোগ দেব। চললো তর্ক বিতর্ক। সে সময় দাঁড়িয়ে প্রথাগত ডিগ্রি না থাকার জন্য সেই যে চললো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে 1932 সালে 1 আগস্ট থেকে আমন্ত্রিত অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হলো। শ্যামাপ্রসাদ বোঝাতে সক্ষম হয়েছিল যে না, শিক্ষার সঙ্গে, ছাত্রদের উন্নতির সঙ্গে ডিগ্রির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। এবং আপনারা জানেন, যারা নাটক নিয়ে পড়াশোনা করছেন, সেই নাটকের কিন্তু এখনো পর্যন্ত সেখানে যে নাটকে আমাদের ওই রকম প্রথাগত ডিগ্রি পেতে হবে এমনটি নয়। নাটকের অনেক অধ্যাপক আমরা পেয়েছি যারা ওই রকম আর কি প্রথাগত ডিগ্রিতে, আমাদের মতো পিএইচডি ডিগ্রি, নেট সেট এইসব ব্যাপার স্যাপার ছিল না। 1937 সাল 18 ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠানে অভিমানী রবীন্দ্রনাথের উক্তি। তাহলে উনি অতিথি অধ্যাপকের ক্লাস করছেন, 32 থেকে 37 সালে ওনাকে ডাকা হচ্ছেন। উনি বলছেন, শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ঋণ স্বীকার করে বলেছিলেন তিনি, আমার মতো ব্রাত্য বাংলা লেখককে বিশ্ববিদ্যালয়ের উপাধি দিয়ে কি অভিমান! আরে ভারতবর্ষ বললে যদি দু একটা মানুষের নাম বলে রবীন্দ্রনাথ, নিজেকে বলছেন আমি ব্যর্থ, কি ব্যথা পেয়েছিলেন! আরে তিনি যার নামকরণ করেছিলেন, পতিচিতে যে মানুষটা থাকতেন অমর্ত্য সেন, যার নাম তিনি করলেন, তিনি নোবেল প্রাইজ পেয়ে গেছেন। অনেকে বলে যে ভাগ্যিস তিনি নামকরণ করেছেন, পার্ট অফ জোকস এ পার্ট। ওই মাটি থেকে 3-3টে নোবেল। তিনি বলছেন আমি 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 ব্যর্থ। এই যে ব্যর্থ বাংলার লেখককে বিশ্ববিদ্যালয়ের উপাধি দিয়ে আশুতোষ প্রথম রীতি লঙ্ঘন করেছিলেন, আজ তারই পুত্র সেই ব্যর্থকেই, মানে রবি ঠাকুর বলছেন আমাকেই আজকের দিনের অনুষ্ঠানে বাংলা ভাষায়, ভেরি সিগনিফিকেন্ট, বাংলা ভাষায় বক্তৃতা দেব, বাংলা ভাষায় অভিভাষণ পাঠ করতে আমন্ত্রণ করে পুনশ্চ সেই রীতির দুটি গ্রন্থি একসঙ্গে যুক্ত করেছেন। এতে বোঝা গেল বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে ঋতুর পরিবর্তন হয়েছে। পাশ্চাত্য আবহাওয়ার শীতে আড়ষ্ট শাখায় আজ এলো নবপল্লব উৎসব। রবীন্দ্রনাথের দৃষ্টিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমরা তার শুধু পার্সিয়ালিটি নিয়ে টানাটানি করব, তার সমগ্রতা ভাববো না। নজরুল, এই যে আমরা তাকে সাম্প্রদায়িক বলি না, উনি সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক। উনি যখন ভিসি হচ্ছেন, তার আগে কে ভিসি ছিলেন? সোলাপুদ্দিন। এবং মজার ব্যাপার, আমি এটা আমার ভালো লাগছে বলতে, স্মৃতিতে চলে আসে, উনি যখন 4 বছর পর আজকে সভাপতি বলেছেন ভিসি থেকে স্থলাভিষিক্ত হচ্ছেন, আবার ভিসি হচ্ছেন শান্তিপুরের, আমাদের শান্তিপুরে, আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, আজিজুল হক ভিসি হচ্ছেন। সে সময় যে জিন্নাত দল, সেই জিন্নাত দলের কঠোর নেতা ছিলেন আজিজুল হক, মাঝখানটাই উনি। নজরুল, অভাব, কবিরা চিরকালই অভাবী হয়। আমি যদি ভাবি আমি লিখে পেট চালাবো, হতো না, হয় না। অভাবী নজরুল অসুস্থ হয়ে পড়লেন সস্ত্রীক। চিকিৎসা এবং অন্যান্য খরচ মেটাবার জন্য তিনি প্রায় 7,000 টাকা দেনা হয়ে গিয়েছিলেন। আর্থিক সমস্যার কথা জানালেন হক সাহেবকে। সেই সময় তিনি সরাসরি অস্বীকার করেন। নজরুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিরুপায় নজরুল শ্যামাপ্রসাদের শরণাপন্ন হলেন। তিনি নজরুলকে শুধু ওই টাকা শোধ দেননি, তার একটি বাড়ি ছিল, সেই বাড়িতে তিনি সস্ত্রীক তাকে থাকতে দিয়েছিলেন। গঙ্গাপ্রসাদ হাউসের সংলগ্ন একটি বাড়িতে থাকার সুব্যবস্থা করলেন 1942 সাল। নজরুল সেই বাড়িতে মাস 2 কাটালেন এবং অনেকটা সুস্থ হয়ে সস্ত্রীক ফিরে এলেন। এবার নজরুল চিঠি লিখছেন। নজরুলের চিঠিটা তো আমি তুলেছিলাম, হয়তো শেষে আছে কিনা আমি দেখব।
শ্যামাপ্রসাদের প্রতি কৃতজ্ঞত নজরুল, মানে সেই সময়ে কত টাকা দিয়েছিল? 7,000। একটু আগে আমরা দেখেছিলাম মিত্র ইনস্টিটিউট 6,500। মানে আমি বলছি আজকের দিনে ওটা 8-10 লাখ। শ্যামাপ্রসাদের প্রতি সৎকৃতজ্ঞ নজরুল লিখছেন, চিঠি লিখছেন, শ্রীচরণেশ্বর আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। নজরুল যত মনে পড়ছে স্মৃতিতে 1899 জন্মেছিলেন, 1-2 বছরের বড়। আর 1901-এ আমাদের শ্যামাপ্রসাদ 2 বছরের বড়। তবু থাকে সেই চরণেশ্বর আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। মধুপুরে এসে অনেক রিলিফ এবং রিল্যাক্সেশন অনুভব করছি। মাথার যন্ত্রণা অনেকটা কমেছে, ওই আমার জিহার জড়ত্ব সামান্য কমেছে। আপনি সত্তর আমার ব্যবস্থা না করলে হয়তো কবি মধুসূদনের মতো হাসপাতালে আমার মৃত্যু হতো। আমরা যারা কবি শ্রী মধুসূদন পড়েছি, বনফুলের, আমরা জানি মধুসূদনের শেষ জীবনের। ভাবা যায় নজরুল, কেউ তাকে দেখলো না, হক সাহেবও দেখলেন না। আর শ্যামাপ্রসাদ বড় সাম্প্রদায়িক। আসলে উনি বাংলার মানুষ। মানুষ আমি বলছি সব মানুষের দোষ গুণ থাকবে, আমরা সামগ্রিক অ্যাসেসমেন্টের ভেতর দিয়ে গিয়ে সেই মানুষের ভালোটুকু নিতে পারি না। এবার এই যে আমাদের শ্যামাপ্রসাদ, তাকে বিভিন্ন ঐতিহাসিকরা গিয়ে কেমন দৃষ্টিতে দেখেছেন, আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক বিপ্লব বাবু বলে গেছেন। আমি 2-1টা শুধু বলি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছেন, শ্যামাপ্রসাদের চরিত্রের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করিয়া বলা যায় তিনি ছিলেন পুরুষ সিংহ। কাজী নজরুল যেটা বললো আমি আগেই বলেছি, প্রাক্তন রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন যেটা বলেছেন, যারাই তার সংস্পর্শে এসেছেন তাদের উপরে তার চরিত্রের বলিষ্ঠ স্থায়ী প্রভাব বিস্তার হয়েছে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলছেন, তার বিশাল ব্যক্তিত্ব, বাগ্মিতা, যদিও বাগ্মিতা অটল বিহারীরও কম ছিল না, রাজনৈতিক বিচক্ষণতা এবং সর্বোপরি মানবতা বোধ পরবর্তী প্রজন্মের কাছে পথ চলা ও প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি এই ছাত্রদের কথা বলছি, এটাই তো আমরা শিখতে চাই। এই যে খালি পেটে না খেয়ে বসে আছো বাবা, আমিও ছোটবেলায় কোন একটা স্পার্কিং একটা মোটিভ ঘুরিয়ে দেয়। এই মনীষীগুলো তোমরা পড়বে। শ্রী বীরেশ মজুমদার লিখছেন, স্বল্পকালের মধ্যে শিক্ষার ক্ষেত্রে তাহার অবদান অসামান্য বলিয়া স্বীকৃতি পাইয়াছে। এবার এখানে তার কতগুলো ছবি আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় সব। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।